বাগেরহাট ও গাজীপুরের সীমানা নিয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায় বলা হয়েছে, বাগেরহাটের সংসদীয় আসন 4টি ও গাজীপুর 5টি আসন থাকবে। দুপুরে আদালতে রায় দেয়। এর আগে গেল 10 নভেম্বর বাগেরহাটের সংসদীয় আসন 4টি থেকে কমিয়ে 3টি এবং গাজীপুরে 5টি থেকে বাড়িয়ে 6টি নির্ধারণ করে জারি হওয়া নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে অবৈধ বলে ঘোষণা করেন হাইকোর্ট। এই সংক্রান্ত রিটের রায়ে আদালত একই সঙ্গে আগের সীমানা অনুযায়ী বাগেরহাটে 4টি এবং গাজীপুরে 5টি আসন বহাল রাখতে ইসিকে নির্দেশ দিয়েছেন। তখন হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ অনুলিপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গত 16 সেপ্টেম্বর বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। আপিল বিভাগের পূর্ববর্তী রায়ের রেফারেন্স দিয়ে আমরা বলেছিলাম এখানে মেলাফাইডি অথবা কোরাম নন জুডিস, যেটাকে উইদাউট জুরিসডিকশন এখতিয়ার বহির্ভূত বলা হয়, সেই বিষয়গুলো ছাড়া, এইসব গ্রাউন্ড ছাড়া ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণে হাত দেওয়ার সুযোগ নেই এবং হাইকোর্ট ডিভিশন এই বিষয়গুলো বিবেচনা না করে রায়টা দিয়েছিল। যাই হোক, অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটি ডিসমিসড হবে, খারিজ হবে। আমাদের বাগেরহাটের 4টি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। আমরা আশা করছি আজকে সন্ধ্যায় অথবা আগামীকাল সকালে, আর আগামীকাল যে নির্বাচনী শিডিউল তফসিল ঘোষণা হবে, সেই তফসিলে বাগেরহাটে 4টি আসন পুনর্বহাল সহ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে। নরসিংদীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং বিশেষ উদ্যোগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নরসিংদী পুলিশ লাইন্স, জেলা কারাগার এবং বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, জুলাই আগস্টের আন্দোলনের সময় যেসব অস্ত্র এবং সরঞ্জাম হাতছাড়া হয়েছিল তার অধিকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে, যা সরকারের দ্রুত এবং একযোগে নেওয়া পদক্ষেপের সফলতা তুলে ধরে। জেলা কারাগার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন সরকার আসার পর বন্দীদের খাবারের মান আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। নরসিংদীতে রায়পুরাটা স্পেশালি, এখানে খুব মানুষ খুব অসহিষ্ণু এবং পিটাপিটি মারামারি লেগে আছে। এখানে আমরা একটা কম্বিং অপারেশন করার চিন্তা ভাবনা করছি। আমি ডিআইজিরে বলছি একটা কম্বিং অপারেশন করে, যে কম্বিং অপারেশনে আর্মি, র্যাব, এরা দরকার হলে আনসার সবাই থাকবে এবং ওখান থেকে ওই স্পেশালি কি বলে রায়পুরে এখানে হাতিয়ারও রয়েছে, এগুলি যেন উদ্ধার করা যায় এবং সন্ত্রাসীগুলি যেন ধরা যায়। এই জন্য আপনাদেরও একটু সাহায্য এবং সহযোগিতার দরকার হবে। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.প.ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের বিজ্ঞ কর্মকর্তাবৃন্দ সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে। সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাদেক আহমেদ, জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব সহ অন্যান্যরা। 2023 সালে বিমানের টিকিটের দাম ছিল 1,94,800 টাকা ছিল 2023 সনে। 24 সনে আমরা দায়িত্ব নেওয়ার পরে 27,000 কমাইছি, 1,00,000 করেছি, 67,000। এবছর আমি আবার 4বার বিমান মন্ত্রীর সাথে বসে, উনি 2বার আমার মন্ত্রণালয়ে আসছেন, আমি 2বার মন্ত্রণালয়ে গেছি। এখন 1,54,000-এ আমরা নামিয়ে ফেলেছি। আমি ওনাকে বেস ফেয়ারে আরও $100 কমানোর জন্য আমি অনুরোধ করেছি। উনি বলেন রাজধানী মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগে গত সোমবার সকালে মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসা থেকে গৃহবধূ লাইলা আফরোজ এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজের মরদেহ উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল 9টা
36 মিনিটে সাদা সালোয়ার কামিজ, ওড়না এবং পায়ে কেটস পরে নেমে আসছেন এক তরুণী। তার পিঠে ব্যাগ এবং মুখে ছিল মাস্ক। স্কুল ড্রেস পরে বেরিয়ে যাওয়া ওই তরুণী নিহত নাফিসাদের বাসার গৃহকর্মী। ওই দিন বাসায় ঢুকে মা মেয়েকে হত্যার পর নাফিসার পোশাক পরে বের হয়ে যায় সে। সিসি ক্যামেরা ফুটেজের সূত্র ধরে কয়েকটি স্থানে অভিযান চালানো হয়। তবে পুলিশ পৌঁছানোর আগেই বারবার অবস্থান পরিবর্তন করেন গৃহকর্মী আয়েশা। সবশেষ আজ তাকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। দিনাজপুরের রেল লাইনে ময়না বেগমের মৃত্যু দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। পিবিআই তদন্তে এমনটাই নিশ্চিত হয়েছে। সকালে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাহফুজুজ্জামান আশরাফ জানান, গলায় লাইলনের দড়ি এবং লাশ রেল স্লিপারে বাধা অবস্থায় পাওয়া যাওয়ার শুরু থেকেই ঘটনাটি সন্দেহজনক মনে হয়। ছায়া তদন্তে উঠে আসে স্বামী জাহিদুল ইসলাম পারিবারিক দ্বন্দ্বের জেরে দুই সহযোগীকে নিয়ে তাকে রেল লাইনে হত্যা করে এবং দুর্ঘটনা সাজাতে লাশ স্লিপারের সঙ্গে বেঁধে রাখে। পরে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং শিগগিরই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে পিবিআই। সাতক্ষীরা এবছর শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। বাজারগুলোতে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। কৃষকরা বলছেন, গত কয়েক বছরের তুলনায় এবছর সবজির উৎপাদন অনেক বেশি এবং বাজার মূল্যও পেয়েছে ভালো। তবে ক্রেতাদের অভিযোগ, বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও খুচরা বাজারে তুলনামূলক শীতকালীন সবজির দাম বেশি। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে যেদিকে দুচোখ যায় শুধুই সবুজের সমারোহ। এ যেন প্রকৃতি নিজ হাতে রং ছড়িয়ে সাজিয়ে তুলেছে শীতের আগমনী দৃশ্য। সবুজ পাতার পরশে ভরে উঠেছে মাঠ, উঠোন, কৃষিজমি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, এক একটি ক্ষেত যেন এক একটি রঙিন উৎসবের মতো। মৌসুমি সবজি উঠতে থাকায় কৃষকের মুখে ফুটেছে স্বস্তির হাসি। তারা বলছে, অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যার কারণে ফলন অনেক ভালো আর বাজারেও মিলছে ন্যায্য মূল্য। 10 বছরের মধ্যে এবছর সবচেয়ে ফলন ভালো হয়েছে এবং দামও বেশি পাইছি। এই বর্তমানে খুবই খুশি। আল্লাহর রহমতে 2 বছর আগে সব লস ফস খাইয়ে এবছর আল্লাহ খুবই ভালো দেয়। এবছর ওলকপির দাম বেশি, আমরা কৃষকেরা অনেক খুশি। তবে ভিন্ন চিত্র খুচরা বাজারে। ক্রেতারা বলছে, বাজারের সরবরাহ বাড়লেও ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম তুলনামূলক বেশি। শীতকালীন যে সবজি অন্তত সেই সবজিটার দাম এখনো অনেক বেশি, বিশেষত ফুলকপি, পাতাকপি বা বেগুন। ভোক্তারা তাকাই থাকে শীতের সময় সবজির দাম একটু কম হবে। বাজারে মূলত এখনো সেভাবে সবজির দাম কমেনি। কৃষি বিভাগ বলছে, আধুনিক প্রযুক্তি ও কৃষকদের পরামর্শ সঠিকভাবে বাস্তবায়ন হওয়ায় প্রত্যাশা অনুযায়ী উৎপাদন বেড়েছে। ফলে জেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলায় সবজি পাঠানো সম্ভব হবে বলে জানান তারা। আমার কৃষকরা এবছর মোটামুটি খুবই লাভবান হচ্ছে, পর্যাপ্ত দাম পাচ্ছে। আমি আমার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি কর্মী হিসাবে আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি নিয়মিত। এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই প্রতিকূল অবস্থার মধ্যেও এই সাতক্ষীরা জেলাতে যে সবজি উৎপাদন হচ্ছে এটা আশানীয়। আমরা মনে করছি যে এই আবাদ প্রতি বছরে বৃদ্ধি পাবে। কৃষি বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় 9,690 হেক্টর জমিতে সবজি আবাদ হয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হয়েছে 2,13,180 মেট্রিক টন, যার বড় অংশই উঠতে শুরু করেছে মাঠ থেকে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে 2টি বার্কি নৌকা সহ বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ এবং চিনি জব্দ করেছে বিজিবি। ভোররাতে লাউরগড় বিওপির অভিযানে তাহিরপুর উপজেলার জাদুকাটা নদী থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্য জব্দ করা হয়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন 28 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AK-M জাকারিয়া কাদির জানান, তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অভিযান চালিয়ে 2টি বার্কি নৌকা সহ 1575 কেজি ভারতীয় পেঁয়াজ এবং 100 কেজি চিনি আটক করা হয়েছে। এদিকে আটককৃত বার্কি নৌকা সহ ভারতীয় পেঁয়াজ এবং চিনি সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে, জানিয়ে দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টি বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে 13 মাস ভারতের কারাগারে কারাভোগ শেষে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে ফিরেছে কুড়িগ্রামের চিলমারি উপজেলার 6 মৎস্যজীবী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠক শেষে তাদের ফিরিয়ে দেওয়া হয়। ভারতের কিল্লাপাড়া BSF ক্যাম্পে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে হাতিপাগার বিজিবি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান, নালিতাবাড়ি থানার ওসি আশরাফুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজিবি জানায়, ফেরতকৃতরা গত বছরের 4 নভেম্বর মাছ ধরতে গিয়ে ভুলক্রমে সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF তাদের আটক করে পুলিশে হস্তান্তর করলে আদালতের মাধ্যমে ভারতের কারাগারে পাঠানো হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ঔষধ মজুদ থাকার পরেও প্রেসক্রিপশনে প্রাইভেট কোম্পানির ঔষধের নাম লিখে দেওয়া সহ নানা অনিয়মের বিষয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে গাজীপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হকের নেতৃত্বে অভিযান করে দুদকের একটি টিম। অভিযান শেষে গাজীপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক তদন্তে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তদন্তের পরে বেশ কিছু অনিয়মের সত্যতা পেয়েছে দুদক। এই বিষয়ে দুদকের প্রধান কার্যালয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেবেন বলেও জানান তিনি। এসব অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, সারা দেশেই ওষুধের ঘাটতি রয়েছে, যার কারণে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ নেই। টাঙ্গাইল পৌর এলাকার নির্মাণাধীন ভবনগুলোর অনুমোদন যাচাই করতে দুর্নীতি দমন কমিশন বিশেষ অভিযান শুরু করেছে। সম্প্রতি পৌর এলাকার একাধিক ভবন নির্মাণের নিয়ম না মানা, অননুমোদিত স্থাপনা গড়ে তোলা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে দুদক এই তদারকি কার্যক্রমে নামে। সকাল থেকে দুদকের একটি টিম শহরের বিভিন্ন স্থানে নির্মাণাধীন ভবন পরিদর্শন শুরু করে। অভিযানে তারা ভবন মালিকদের অনুমোদনপত্র, নকশা, জমির কাগজপত্র, নির্মাণের অগ্রগতি এবং আইনি প্রক্রিয়া অনুসরণের বিষয়গুলো খতিয়ে দেখছে। দুদকের কর্মকর্তারা জানান, পৌরসভার অনুমোদন ছাড়া কোনো ধরনের স্থাপনা নির্মাণ আইনগত দণ্ডনীয়। তাই নিয়ম নীতি নিশ্চিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে ময়মনসিংহ জেলা মুক্ত হয়। দিবসটি উপলক্ষে সকালে নগরীর ছোট বাজার মুক্ত মঞ্চে জাতীয় এবং মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন হয়। র্যালিটি ছোট বাজার থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান সহ বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। বই পড়াকে উৎসাহিত করার মাধ্যমে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে 12 ডিসেম্বর থেকে ময়মনসিংহে বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বিভাগীয় প্রশাসনের উদ্যোগে 9 দিন ব্যাপী এই বইমেলা চলবে। দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানায় বিভাগীয় কমিশনার ফারা শাম্বি। নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলার 72টি জাতীয় এবং স্থানীয় বিভিন্ন প্রকাশনী অংশগ্রহণ করবেন। এছাড়াও প্রতিদিন বইমেলা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, মুক্ত পাঠ চক্র সহ নানা সাহিত্যভিত্তিক অনুষ্ঠান চলবে। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে। জয়পুরহাটে পৌর এলাকার বর্জ্য থেকে জৈব সার উৎপাদন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার করই কাদিরপুর এলাকায় পৌরসভায় নির্মিত আধুনিক পয়ঃবর্জ্য স্যানিটারি ল্যাম্পফিলে উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ রেজা, SNV সংস্থার প্রকৌশলী সুমন আলী, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ পৌরসভা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাদুল্লাপুর উপজেলা শহরের খাবারজাত পণ্য পাইকারি এবং খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা এবং খাদ্য অধিদপ্তর। দুপুরে সাদুল্লাপুর উপজেলা শহরের শিশু খাদ্য সহ নিত্য ব্যবহার্য প্রসাধনীর দোকানগুলোতে জেলা ভোক্তা এবং খাদ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাজার, আড়ত এর পাশে অবস্থিত শিশু খাদ্য এবং কনভেকশনারির দোকানে ভেজাল মেয়াদ উত্তীর্ণ খাদ্য সংগ্রহের কারণে সজীব স্টোরকে 5,000 টাকা, সাদুল্লাপুর শহীদ মিনার চত্বরে অবস্থিত ভাই ভাই স্টোরকে 7 বছর পূর্বে মেয়াদ উত্তীর্ণ কলম, পানীয়, কসমেটিক সামগ্রী সংরক্ষিতকরণের অপরাধে 3,000 টাকা সহ উভয় প্রতিষ্ঠানকে সর্বমোট 8,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলা ভোক্তা এবং খাদ্য অধিদপ্তর। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও আজ সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 11.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। শীতে জুবুথুবু হয়ে পড়েছে কুড়িগ্রামের জনজীবন। দিন এবং রাতে হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। বিশেষ করে নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের জন্য রয়েছে শীত এবং ব্যাপক কষ্টে দিন পার করছেন তারা। বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকে প্রচণ্ড। দিনের বেলা সূর্যের আলো চারদিকে আলোকিত হলেও তেমন উত্তাপ থাকে না। এদিকে শীতে শিশুসহ বৃদ্ধরা রয়েছে সবচেয়ে ভোগান্তিতে। শীতের শুরুতেই কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খেজুর রস সংগ্রহ এবং গুড় তৈরি কর্মযজ্ঞ। ভেজালের বাজারে বিশুদ্ধ খেজুর গুড়ের প্রতি ভোক্তাদের আগ্রহ বাড়ছে। এবারের মৌসুমে এখানকার উদ্যোক্তারা পাচ্ছেন দারুণ সাড়া। প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস আবিজ উচ্ছ্বাস।
অগ্রহায়ণের হালকা শীতে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিয়েই রস সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়েন গাছিরা। কুষ্টিয়া শহরের বাইপাস সড়কের পাশেই চলছে খেজুরের রস আর গুড় তৈরির এই ঐতিহ্যবাহী কর্মযজ্ঞ। প্রায় 1 মাস ধরেই এমন ব্যস্ততা দেখা যাচ্ছে জেলার বেশ কয়েকটি পয়েন্টে। গাছে কোনো চাম্বাদুড় কিংবা পাখিটাকে যাতে না বসতে পারে সেভাবে নেট ব্যবহার করি। গাছটার রস পারলে আসবো, এসে বেচবো, বেচা পরে যেটুক থাকবে ওটুক আমি গরু লাগে। নাটোরের লালপুর থেকে প্রতি বছরের মতো এবারও এসেছেন এসব গাছি। স্থানীয়দের কাছ থেকে লিজ নিয়ে গাছ থেকে রস আহরণ করছেন আর চুলায় ফুটিয়ে তৈরি করছেন সুস্বাদু গুড়। ভালো মানের জন্য চাহিদা থাকায় এবারও বেশ আশাবাদী তারা। শীত মৌসুমে আসে এই গাছটা আমরা ডাইকে নিচ্ছি 4,67,000 টাকা দিই। এখানে আল্লাহর রহমতে রস খুব ভালো রস দেয়, অনেক লোকজন হয়। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতবাড়িয়া এলাকায় স্বাস্থ্যসম্মত উপায়ে রস ও গুড় উৎপাদন করছে তরুণ উদ্যোক্তা সোহাগ দম্পতি। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তাদের তৈরি গুড় দারুণ সাড়া ফেলেছে বাজারে। মনিটরিং যে ব্যাপারটা, আমার টিম আছে, তারা কন্টিনিউ এখানে মনিটরিং করতেছে তাদের কাজ, এবং নিরাপদভাবে মাটির হাঁড়িতে সুরক্ষিতভাবে রসটা সংগ্রহ করে আমরা একদম প্রাকৃতিক উপায়ে জ্বালিয়ে খেজুরের রস এবং খেজুরের খাঁটি গুড় উৎপাদন করতেছি। ভোর হলেই টাটকা রস খাওয়ার পাশাপাশি ভালো মানের গুড় কিনতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। আমাদের মেনাপাড়া অনেক লোকজনও আসে, তারা আসে রস খায়, গুড়ও নেয়। রসের যে ফ্লেভারটা ওইটা গুড়ের ভিতরেই আমরা পাচ্ছি, খুব ভালো লাগতেছে। এই জন্য আমি আগে একদিন নিয়ে গেছি। কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছে ভেজালের বীরে স্বাস্থ্যসম্মত গুড় পাওয়া দুরূহ বিষয়। তারপরেও কুষ্টিয়ায় অনেক উদ্যোক্তা সঠিক মানের গুড় প্রস্তুত করছে। নিজেরাই দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু গাছগুলোতে নেট দিয়ে ঘিরে রেখেছেন যেন পাখি বসতে না পারে, অর্থাৎ ওই গাছের যেখানে কাটা থাকে, যেখান থেকে রসটা বের হবে, সেখানে কোনো পাখি বসার আর কোনো সুযোগ কিন্তু থাকছে না। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঁচা রসটা আমরা নিরাপদ মনে করে খেতে পারি। চলতি মৌসুমে জেলায় অন্তত 200 মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ, যার বাজার মূল্য 5 কোটি টাকারও বেশি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইপিজেডের বন্দরটিলাস্থ শাহ প্লাজা মার্কেটে অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ বিল্লাল হোসাইন বেলাল। এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 11 আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির। চট্টগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং দীর্ঘায়ু কামনায় অনুষ্ঠিত হয়েছে খতমে কুরআন এবং দোয়া মাহফিল। পাহাড়তলী এবং ডাবল মুরিং থানা ছাত্রদলের যৌথ উদ্যোগে ঝর্ণাপাড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার রাজনীতির ঊর্ধ্বে এক অনন্য উচ্চতায় পৌঁছেছেন। গণতন্ত্রের বাতিঘর এবং মাদার অব ডেমোক্রেসি হিসেবে বিশ্বে স্বীকৃত। তার সুস্থতা এবং জাতির জন্য অপরিহার্য। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি শামসুল আলম কমিশনার, মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং শীত বস্ত্র বিতরণ। সীতাকুণ্ডের ফকিরহাট হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আদর্শ মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধন করেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী নুরুল কবির। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার মাহতাব হোসাইন মাজেদ। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, আর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের কাজের মূল লক্ষ্য। অনুষ্ঠানে মাদ্রাসা প্রধান সহ সংগঠনের কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার প্রতিবাদে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কল্প লাল পতাকা মিছিল এবং সমাবেশ করেছে। দেওয়ানহাট মোড় থেকে বন্দরমুখী মিছিল নিয়ে যাত্রা করে শ্রমিকরা। মিছিলটি আগ্রাবাদ বাদামতলিতে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এর আগে সমাবেশে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত এবং বন্দর শ্রমিক দল নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার। বক্তারা লালদিয়া এবং পানগাঁও চুক্তি বাতিল সহ নিউ মরিন কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাজশাহীতে ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ 2025 উদযাপন উপলক্ষে সেমিনার এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 11টায় জেলা পরিষদ মিলনায়তনে কাস্টমস এক্সারসাইজ এবং ভ্যাট কমিশনারেট রাজশাহীর আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। এছাড়া সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার বিপ্লব কান্তি দাস এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু। রাজশাহী কমিশনারেটের আওতাধীন বিভিন্ন পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কুষ্টিয়ার মিরপুরে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীরা। উপজেলার পোড়াদহ জংশন রেলওয়ে স্টেশন চত্বরে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন ও সকল বিভাগের কর্মচারীবৃন্দ ভেড়ামারার ব্যানারে উক্ত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে তারা নবম পে স্কেলের দাবি করে আসলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না, তাই অবিলম্বে দ্রুত বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের কর্মচারীদের নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় ভ্যাট দিবস এবং ভ্যাট সপ্তাহ উদযাপন করা হয়েছে। এই সকালে নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা কর অঞ্চলের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে ভ্যাট ব্যবস্থাপনা, রাজস্ব আহরণে ভ্যাটের ভূমিকা এবং করদাতাদের সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর নীতি এবং আইসিটি বিষয়ক সদস্য মোহাম্মদ মমিনুল কবির। বিশেষ অতিথি ছিলেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার শেখ মোহাম্মদ মনিরুজ্জামান, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মোহাম্মদ শফিউজ্জামান এবং কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট আপিল কমিশনারেট খুলনার কমিশনার এস.এম. সোহেল রহমান। সেমিনারে সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট খুলনা এর কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন। কুষ্টিয়া দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলাবাসীর ব্যানারে দৌলতপুর উপজেলা কার্যালয়ের সামনে সড়কে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লা সহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেয়। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকীর বদলির আদেশ অবিলম্বে প্রত্যাহার করে দৌলতপুর উপজেলায় বহাল রাখার দাবি জানান। এরিয়াটা বর্ডার বেল্ট এরিয়া, মাদক যুক্ত একটা এরিয়া, সন্ত্রাসী অভয়ারণ্য, সন্ত্রাস নির্বিচারে ঘুরে বেড়াতে পারে, দিনের বেড়াতে কথায় কথায় খুন হতে পারে এবং হচ্ছেও তো আপনারা দেখেছেন। কাজেই এগুলো তার দক্ষ নৈপুণ্যতার সহিত কর্মদক্ষতার মাধ্যম দিয়ে উনি কিন্তু যথেষ্ট এগুলো দূরীকরণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউন অত্যন্ত ভালো সামাজিক মানুষ, তার এটা দুর্বলতা মানে সে মানুষকে ভালোবাসতে, এটা তার দুর্বলতা। আমরা চাইবো আমাদের এই আব্দুল হাই সিদ্দিকী আবার আমাদের মাঝে চলমান থাকুক। অতীতে অনেক ইউন সভায় এসছেন গেছেন, উনি করিডোরে চলার পথে মানুষের যে কোনো সমস্যা শুনেন। রাজশাহীতে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস 2025। দিবসটি উপলক্ষে বুধবার সকালে নগরী সাহেব বাজার জিরো পয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে 1 ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা থাকলেও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে। তারা জানান, দেশের মব সহিংসতা, অজ্ঞাত লাশ উদ্ধার, সীমান্ত হত্যা, প্রবাসী শ্রমিকদের অধিকার লঙ্ঘন, নারী এবং শিশু নির্যাতন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধতা এবং ডিজিটাল নজরদারির মতো বিষয়ে জবাবদিহিতা এবং নজরদারি এখনও দুর্বল। এসব সবাই ঐক্য করি, সবার অধিকার রক্ষা করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে সকালে অনুষ্ঠিত হয় র্যালি এবং আলোচনা সভা। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেয় বাংলাদেশ তথ্য এবং মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম। র্যালি শেষে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য এবং মানবাধিকার ফাউন্ডেশনের পরিচালক এম.এ. মোহিত। ব্রাহ্মণবাড়িয়ার 3 সদর বিজয়নগর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসানের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কাউতুলি মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গণমিছিলটি শুরু হয়। হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেঙ্কের পার পৌর মুক্ত মঞ্চে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জেলা তালিমুল কোরআন বিভাগের সেক্রেটারি মাওলানা খুরশিদুল আলমের সভাপতিত্বে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম সহ বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়ার হাজারো নেতাকর্মী ও সমর্থক এতে অংশ নেয়। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চে কেন্দ্রীয় বিএনপির অর্থ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ।
ময়মনসিংহের ভালুকা উপজেলার 11 নং রাজু ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসাধারণের মাঝে প্রচার, শাড়ি বিতরণ এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন নাইমুল করিম জান্নাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোর্শেদ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃণমূল বিএনপি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জিকিরা মামুন হলে উল্লাপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাদাত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সহ অনেকে। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়। জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মুশফিকুর রহমান। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন এবং সাবেক সহসভাপতি নাসির উদ্দিন হাজরি। বরিশালে গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে 5 জন শ্রেষ্ঠ অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মেহেদি হাসান, মডেল থানার নবাগত ওসি তারেক রহমান রাসেল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ সরকার, গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার টিপু সুলতান সহ অন্যান্যরা। জাতীয় পে স্কেল বাস্তবায়ন সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীদের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান সহ জেলা উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা। সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচিতে তারা বৈষম্য দূর করার দাবি জানান। কর্মসূচিতে বক্তারা বলেন, চিকিৎসা ব্যবস্থার রোগ নির্ণয়ে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই শিক্ষাগত যোগ্যতায় অন্যান্য পেশাজীবীরা 10ম গ্রেড পেলেও তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন। তারা দ্রুত দাবি জানায় মানার আহ্বান জানিয়ে সতর্ক করেন, সমাধান না হলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। ঝিনাইদহের মহেশপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস 2025 উপলক্ষে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। এই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ইশতিয়াক আহমেদ, মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান, সাবেক প্রধান শিক্ষক এটিএম খায়রুল আনাম এবং প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরওয়ার হোসেন। মানিকগঞ্জের ঘিওরে সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক লাবলু আহমেদকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার এবং এলাকাবাসী। ঘিওর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে ঘিওর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেন এলাকাবাসী। সমাবেশে আহত রাহাতুজ্জামান খান আওলাদ, আহত হিমেল সুলতান, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব, স্থানীয় লোকমান হাকিম সহ অন্যরা বক্তব্য রাখেন। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করে প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বাউফলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এলআরডির সহযোগিতায় এবং মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তারের সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার রিজভী,
স্পিড ট্রাকস নির্বাহী পরিচালক শামসুল ইসলাম দীপু এবং বাউফল প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি দিলওয়ার হোসেন। কুড়িগ্রামে ভুরুঙ্গামারী সরকারি কলেজের শিক্ষক কর্মচারীরা আত্মীকরণ বিধিমালা 2018-এর বৈষম্যমূলক আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকালে সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিনিয়র সহসভাপতি গোলাম ফারুক সরকার, সহসভাপতি আহসান হাবিব ঝিনুক, সহ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সহ অনেকেই।